নমস্কার এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ এসেছি আমরা মায়ের পূজার বাদ্যযন্ত্র কিনতে। বিবেকানন্দ রোডের একটা দোকানে এসে, মানে বারাসাত বিবেকানন্দ রোডের একটা দোকানে এসে আমরা এই বাদ্যযন্ত্রটা কিনতে এসেছিলাম। ওনারা আবার ওনাদের গোডাউনে নিয়ে যায়, তো সেখানে দেখে শুনে একটা বাদ্যযন্ত্র কিনলাম। রাজের বাবার, আমার বায়োলজিক্যাল মায়ের, সবার মানে খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে মায়ের মন্দিরের জন্য একটা বাদ্যযন্ত্র কিনবো, কিন্তু বলে না সময় না হলে কিছুই হয় না, তাই হয়তো হয়ে ওঠেনি। এখন সময় হয়েছে তাই নিয়ে যেতে পারলাম বাড়িতে। তো খুব ভালো দিনে এটা কেনা হলো। কাল অম্বাবাচীতে মায়ের মানে অম্বাবাচীর নিবৃত্তিতে মায়ের স্নান পূজা আছে, তো খুব মানে পুজোতে বাজানো যাবে, খুব ভালো দিনেই কিনতে পারলাম। তাহলে আসুন মায়ের স্নান পূজাটা কীভাবে দিই দেখিয়ে দিই। পূজার কোনো রকম ভেদ নেই বা আলাদা কোনো নিয়ম টিয়ম হয় না। মন থেকে আপনি মাকে যেভাবে যত্ন করবেন সেটাই তো হলো পূজা, তাই না? আর মায়ের স্নান প্রক্রিয়াকে দেখানো তো সম্ভব না, তো এছাড়া যেভাবে মায়ের পুজো দিই সেটাই দেখাই। 1999 সাল, মাসটা নভেম্বর মাস। সেবারে নভেম্বর মাসেই কালী পুজোটা পড়েছিল। সেই সময় আমি শিয়ালদা মৌলালিতে ক্যামেলিয়া বলে একটি বিউটি পার্লারে কাজ করতাম হেয়ার ড্রেসার হিসেবে। সেই পার্লারের ম্যানেজার ছিল প্রতিমাদি বলে একজন। উনি প্রতি কালী পুজোতে, মানে কার্তিক মাসের যে কালী পুজো, সেই সময় উনি উপোস করে মায়ের পুজো দিতেন। মানে মোটামুটি উনি কালী ভক্ত ছিলেন। আর ধনতেরাসের দিনে উনি আমাকে নিয়ে একদিন বলছেন, চল কিছু কিনতে হবে, আমার সঙ্গে একটু চল। তো ওনাকে সঙ্গ দিতে গিয়েই আমি জাস্ট ওনার সঙ্গে যাই একটি কাশপেতলের দোকানে, শিয়ালদাতেই সেটা। তো ওখানে গিয়ে প্রতিমাদি নিজের জন্য যা হোক কিছু কিনেছিলেন, এবং আমাকে এই যে কালী মূর্তিটি আছে এনার দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকায় উনি আমাকে এটা কিনে দেন। তো আমি তো প্রথম নিতে একদমই রাজি হইনি। তারপরে বললেন, নিয়ে যা, আজকের দিনে এনাকে নিয়ে যাওয়া খুব ভালো। তো যাই হোক, আমিও দিক বিদিক কিছু না বুঝে ওনাকে নিয়ে চলে এলাম বাড়িতে। চতুর্দশী পড়ার সঙ্গে সঙ্গে আমি মাকে নিয়ে ঘরে ঢুকি। তো এটা দেখে আমার মা, আমার পাশে বাড়ি এক মামি খুব আপত্তি করেছিলেন এবং ভয়ও পেয়েছিলেন, কিন্তু পাশে এক কাকুও থাকতেন। উনি আমাকে সাহস জুগিয়েছেন যে দেখ, কোনো কিছু কারণ ছাড়া তো ঘটে না। উনি যখন এসছেন তো ওনাকে একটা সাধ্য মতো পুজো দিয়ে দেন নিজের মতো করে, তারপরে পরে দেখা যাবে, তবে যা হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই কোনো ভালো হবে। তো তারপরে সেই বছর আমি নিজেই পাঁচালি পরে ফলমূল মিষ্টি টুকটাক কিছু এনে মাকে ভোগ নিবেদন করে পুজো দিই। তো এরপরে 2-3 বছর এরকমভাবেই যায়। 99 সালে মা আসে। 2000 সালে আমি আমার একটা নিজের পার্লার হয়, আর মানে ভাড়া নিয়েছিলাম দোকান। তো যাই হোক, সেসব গল্প পরে হবে। 2000 সালে আমার নিজের সেলুন হয়, আর 2003-এ আমার বিয়ে হয়। এই বিয়ের বছরই ঘটে এক অলৌকিক ঘটনা। কালী পুজোর সময় আমি যেমনভাবে পুজো দিয়ে এসেছি 3-4 বছর ধরে, তো সেইভাবেই ফল ফুল নৈবেদ্য সাজিয়ে মাকে পাঁচালি পরে পুজো দিলাম। এবং পরের দিন সকালবেলা, মানে আমাদের পুজো শেষ হতে হতে ভোর হয়ে যায় আমার পাঁচালি পড়তে। তো ভোরবেলা আমি শুয়েছি একটু, আর সকালবেলা উঠে দেখি সেই মায়ের ঘট পুরো উল্টে গেছে এবং ঘটের জল সারা ঘরময় জুড়ে পড়ে আছে আর কি। দেখেই তো মনটা খুবই খারাপ হয়ে গেল, এত কষ্ট করে পুজো দিলাম, মা এবারে পুজোটা নিল না। খুবই খারাপ হয়ে গেছিলো। তো পরবর্তীকালে কোনো পুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করে জানলাম যে মা হয়তো এইভাবে পুজো নিতে চান না, তাই ওইভাবে আমাকে ফেলে দিয়েছেন ঘরটা। তো এবার থেকে পুরোহিত মশাই ডেকে নিষ্ঠাভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করো, দেখবে ঠিক হয়ে যাবে। তো তারপর থেকেই ঠাকুরমশাই ডেকে পুজো দেওয়া আমাদের শুরু হয়, এবং আমরা প্রতি বছর ব্রাহ্মণ দ্বারাই পুজো দিতে থাকি। এবং সেই সময় থেকে, মানে ধরে নিন 2004-5 হবে, তো সেই সময় থেকে আমাদের পুরোহিত মশাই ঢাকি, রাঁধুনি, এমনকি প্যান্ডেল যে করে সঞ্জুদা,
সে প্রত্যেকটা মানুষ সেম হয়ে আছে এবং তাদেরকে বদলানো হয় না, কারণ মনের মধ্যে একটা ভয় লাগে যে যদি কিছু হয়ে যায়, মায়ের পুজোয় যদি খুঁত হয়ে যায়, যে যেমন যেটা করে তাকে নিয়ে আমরা চলতে থাকি এবং এই পুজোটা পুরোপুরি সম্পন্ন করি। মায়ের ইচ্ছা থাকলে এই বছর হয়তো আপনাদের দেখাতে পারবো যে পুরো পুজোর সকাল থেকে রাত অবধি আমাদের যে কর্মকাণ্ড চলে পুরোটাই আশা করি দেখাতে পারবো, যদি কোনো বাধা না আসে। বামুনগাছি মুরালিপাড়ায় আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেই প্রথম মায়ের পুজো হয় পুরোহিতমশাই দ্বারা, এবং 1 বছর বাদে আমরা ঠিক তার পাশে আর একটা বাড়িতে ভাড়া যাই। সেই বাড়িতে এক বৃহস্পতিবারে হলো কি, মাকে আমরা বৃহস্পতিবার করেই রেগুলার স্নান করাই লক্ষ্মীবারের দিনে। তো সেই বৃহস্পতিবারে স্নান করানোর পরে ওনাকে যখন সাজানো হচ্ছে সেই টাইমে হঠাৎ করে দেখি ওনার খাড়া গায়েব হয়ে গেছে। তো খাড়া পাচ্ছি না, আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমার শাশুড়ি মা তন্ন তন্ন করে খুঁজলেন এবং আমাদের খোঁজা দেখে আমাদের বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন কি হয়েছে। তো আমাদের বাড়িওয়ালা, তার 2 মেয়ে, সবাই মিলে আমরা খোঁজা শুরু করলাম। এমনকি আমাদের বাড়িওয়ালার কথা কি বলবো, উনি একজন এত অসাধারণ মানুষ ছিলেন, উনি মানে ড্রেনের ময়লা পর্যন্ত খুঁজে দেখলেন যে যদি আবার আমি ফুল বেলপাতা বা জলের সঙ্গে যদি বাইরে ফেলে দিয়ে থাকি। তো যাই হোক, সবাই মিলে খোঁজার পরেও সেই খাড়া আর পাওয়া গেল না। আমাদের তো খুবই মন খারাপ, মায়ের খাড়া আবার বানাতে দিতে হবে। তো যাই হোক, এরকমভাবে মোটামুটি 7 দিন চলে গেল। পরের বৃহস্পতিবার আবার স্নান করানোর সময় কি অবাক কাণ্ড, যখন সাজাচ্ছি দেখি সিংহাসনের ওপরে একদম সোজাসুজি সেই খাড়া পড়ে আছে। কি অদ্ভুত ব্যাপার এগুলো, পুরো শুনলে মনে হবে গল্প বলছি। সিংহাসনের ওপর একটা লাল সিংহাসন ছিল আমাদের, এই যে সিংহাসনটা দেখছেন এই সিংহাসনটাতে মা বসতেন। এই সিংহাসনের ওপরে একদম মাঝখানে সোজাসুজিভাবে খাড়াটা ছিল। মায়ের খাড়া পাওয়া গেছে এই কথা শুনে আমরা আনন্দিত তো হয়েছি, কিন্তু সব থেকে অবাক হয়েছি এই খাড়াটা এখানে এলো কি করে এইটা ভেবে। তারপর থেকে আজ অবধি সেই খাড়া মায়ের হাতেই রয়ে গেছে। তো এই পর্বে মায়ের গল্প এইটুকুনিই থাক, আবার পরে জানানো যাবে। অনেক লীলা খেলা, অনেক গল্প আছে বাকি, তো পরে করা যাবে। এই এপিসোডে জানালাম মা কিভাবে আসলেন আমাদের বাড়ি আর কিভাবে শুরু হলো মায়ের পুজো। তো আবার যদি কোনো দিন মা চান তা পরের ইয়েতে জানানো যাবে মায়ের বিভিন্ন গল্প। তো আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে তবেই তো গল্প করা যাবে, গল্প এগোনো যাবে, তাই না? তো বাই বাই, টাটা। জয় মা, জয় মা, জয় মা। সবাইকে রক্ষা করো, সবাইকে কৃপা করো মা গো।